আসসালামু আলাইকুম উদ্যোক্তা ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের দেখাবো একটি আদর্শ হাঁসের ঘর কেমন হওয়া উচিত। দেখেন, এখন কিন্তু গরমকাল। এই গরমকে মাথায় রেখে, শীত এবং গরম এই দুটাকে মাথায় রেখে কীভাবে একটা আদর্শ হাঁসের ঘর তৈরি করা যায় বা আপনারা তৈরি করবেন, অথবা যদি আপনি তৈরি করে থাকেন সেই ঘরটার কীভাবে হবে সেটা আমি আপনাদের সাথে আলোচনা করব। দেখেন, আমি যে হাঁসের ঘরটার মধ্যে দাঁড়িয়ে আছি, মূলত এটা কিন্তু আমার হাঁসের ঘর। দেখেন, এটা কিন্তু আমার যে ফ্রন্ট সাইড, এটা আমার দরজা। আমি কিন্তু দরজার বাইরে যে সামনে কিন্তু হাঁসগুলো রাখি। যে হাঁসগুলো এখন দেখা যাচ্ছে এগুলো কিন্তু আমার পুরুষ হাঁস। এগুলো কিন্তু আমি সাধারণত নদীতে নিয়ে না বাড়ি রাখি। আর যেগুলো আমার ফিমেল হাঁস, মেয়ে হাঁসগুলো কিন্তু আমি নদীতে ছাড়ি। আমার একটা ছোটো ছেলে আছে, ওইটা হাঁস দেখাশোনা করে সাধারণত ওই। যাই হোক, দেখেন ঘরটা কেমন হওয়া উচিত। যেহেতু এখন গরমকালে হাঁসের ঘর দেখেন বিভিন্ন লোক বিভিন্ন কায়দায় দেয়। আমি আমার মতো করে দিয়েছি, তবে আল্লাহর রহমতে এই ঘরটা খুব ভালো। কারণ আপনার শুধু শীত বা গরম এই দুটা জিনিস মাথায় রেখে হাঁসের ঘর তৈরি করতে হবে না, আরও কিছু বিষয় আছে। একটা হলো আপনার বৃষ্টির কথা চিন্তা করতে হবে, আরেকটা আছে আপনার রাতের বেলা বন বিড়াল বা শিয়াল এগুলো কিন্তু হানা দেবে। সেই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু আপনাকে হাঁসের ঘর তৈরি করতে হবে। আপনি হাঁসের ঘরটা এমনভাবে তৈরি করবেন যেন হাঁসের ঘরের ভিতর দিনের বেলা রোদ আসতে পারে পর্যাপ্ত পরিমাণে। সেটা আপনার বর্ষার সময় হোক, আর শীতের সময় হোক, আর গরমের সময় হোক, দিনের বেলা কিন্তু আপনার হাঁসের ঘরের মধ্যে পর্যাপ্ত পরিমাণে রোদ লাগবে, এটা আসতে হবে। এবং রাতের বেলা যেন এক চুল পরিমাণ বাতাস না ঢুকতে পারে সেই ব্যবস্থা থাকবে। এটা হলো শীতের জন্য। আবার গরমের সময় রাতের বেলা কিন্তু হাঁসের ঘরের মধ্যে চারিপাশ দিয়ে কিন্তু বাতাস প্রবাহ হবে, অর্থাৎ চারিপাশ দিয়ে হাঁসের ঘরের মধ্যে বাতাস আসতে পারবে, সেই ব্যবস্থা থাকতে হবে একই ঘরের ভিতরে। তাহলে সেই সিস্টেমটা করে হাঁসের ঘরটা সাধারণত আপনার তৈরি করতে হবে। আর একটা বিষয় হলো যে রাতের বেলা শুধু বাতাস আসলে কিন্তু হবে না, সাথে কিন্তু আপনার শিয়াল বনবিড়াল এই গুলোর উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাকে যথেষ্ট পরিমাণ সচেতন থাকতে হবে। তারপর আর বাদ বাকি উপর আল্লাহর ইচ্ছা। দেখেন, আমি যে ঘরটাকে আপনাকে দেখাচ্ছি, দেখেন ঘরটা কিন্তু আপনার যে ফ্লোরটা সাধারণত কিন্তু আমি কিন্তু ফ্লোরটা পাকা করি নাই। কারণ ফ্লোরটা কিন্তু আপনার পাকা করবেন না, কারণ হাঁসে যেহেতু ডিম পারে, ডিম কিন্তু আপনার ওরা পারে যেখানে সেখানে। বিশেষ করে কিছু কিছু জায়গায়, যেমন যে আমার এখানে কিছু খড় আছে, এখানে কিছু খড় আছে, আমার কিন্তু হাঁসগুলো বেশিরভাগ এখানে ডিম পারে। আর কিছু কিছু ওইসব সাইড দিয়ে ডিম পারে। কারণ ডিম যদি আপনার ওরা একটু খুঁজে মুছে তাওয়া মতো করে না ডিম পারতে পারে, তাহলে কিন্তু হাঁসে ডিম পারে দুধ পাবে না। আর যেখানে সেখানে পারলে কিন্তু ডিম ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য হাঁসের ঘরে ফ্লোরটা কিন্তু আপনারা পাকা করে রাখবেন। তাইলে দেখেন আপনারা এর সাইডগুলো কি কায়দায় করছে। দেখেন, আমি কিন্তু নিচেই 2 ফিট কিন্তু টিন দিছি। প্রতিটা জায়গায় কিন্তু নিচে 2 ফিট করে টিন দিয়া। তার মানে রাতের বেলা শিয়াল বনবিড়াল এগুলো যদি হানা দেয়ও, তা উপর আল্লাহর ইচ্ছায় এই টিনের জন্য কিন্তু ভিতরে এরা আসতে পারবে না আল্লাহর রহমতে। এবারটা যেহেতু শিয়াল বনবিড়ালের ঝামেলাটা মিটলো, তাহলে এবারে কি হবে, আপনার রোদ বৃষ্টি এগুলো কীভাবে রক্ষা পাওয়া যায়। দেখেন, আমি কিন্তু উপরে নেট দিছি, দেখতে পাচ্ছেন উপরে কিন্তু পুরোটা নেট দিয়া। অর্থাৎ এখন কিন্তু গরমের সময় আমি কিন্তু রাতের বেলা কিন্তু এই চারিপাশের কিন্তু পর্দাগুলো তুলে দিলে কিন্তু হাঁসের ঘরের ভিতরে কিন্তু একদম আপনার যেখানে বাতাস আসবে পর্যাপ্ত পরিমাণে, একদম চারিপাশ দিয়ে পর্যাপ্ত পরিমাণে বাতাস আসার সুব্যবস্থা রয়েছে। তাহলে আমি রাতের বেলা কিন্তু এখন গরমের সময় কিন্তু পর্যাপ্ত পরিমাণে বাতাস আসার সুব্যবস্থা কিন্তু ঘরের মধ্যে করছে। আবার দেখেন, যখন শীতকাল হবে, আমি যদি এই সাইডে যে পর্দাটা দেখতে পাচ্ছেন, যেখানে যে পর্দা দেখা যাচ্ছে, যদি আপনি শীতের সময় যে পর্দাটা ফেলে দেন, তাহলে কিন্তু আপনার এই পর্দার জন্যই কিন্তু রাতের বেলা ভিতরে কিন্তু বাতাস আসতে পারবে না। তার মানে ঘরটা থাকবে বদ্ধ অবস্থায়, ঘরের মধ্যে গরম লাগবে। তাহলে আপনার কিন্তু একই ঘর এমন কায়দায় তৈরি করতে হবে যেন শিয়াল বনবিড়াল আক্রমণ না করতে পারে। আবার আপনার শিয়াল বনবিড়াল একটা বিষয় মাথায় রেখে নিচেই আপনাদের ঠিক করতে হবে। আর একটা বিষয় হলো যে শুধু শিয়াল বনবিড়াল ঘরের মধ্যে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাসের ব্যবস্থা থাকতে হবে। দিনের বেলা যদি আমি শীতকাল হোক আর গরমকাল হোক, আমি কিন্তু দুই সাইডে যে পর্দাগুলো কিন্তু আমি সাধারণত উঠাই রাখলে হয় কি, দিনের বেলা কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণে বাতাস আসে এবং রাতের বেলা পর্যাপ্ত পরিমাণে বাতাস আসে। আর যেহেতু হাঁসের ঘর আপনারা সবাই যারা হাঁস পালন করেন, অবশ্যই হাঁসের ঘরটা বাড়ি থেকে একটু দূরে করার চেষ্টা করবেন, সামান্য একটু দূরে। দেখেন আমার ঘরটা কোনখানে, আমি কিন্তু হাঁসের ঘরটা করছি কোনখানে, মাঝে কিন্তু অনেকটা ডিস্টেন্স আছে, যার কারণে হাঁসের ঘরে যেহেতু একটু দুর্গন্ধ মতো হয়, তাহলে আমার কিন্তু বাড়িতে দুর্গন্ধ হওয়ার কোনো সুযোগ নেই। আর দিনের বেলা যদি এইভাবে খোলামেলা পরিবেশ থাকে, তাহলে কিন্তু সব সময় আমার এই হাঁসের গন্ধটা কিন্তু দেখেন সাইডে কিন্তু বন জঙ্গল, ওইদিকে বাইরে চলে যায়। তার মানে আমার বাড়িতে আল্লাহর রহমতে কোনো দুর্গন্ধ যায় না। তাহলে উপরে কিন্তু টিন দিয়া, তার মানে বৃষ্টিতে আল্লাহর রহমতে সমস্যা নেই, কারণ বৃষ্টি যেহেতু আসলে টিন দিয়ে পানিটা বাইরে পড়ে যাচ্ছে। তাহলে এমনভাবে আমরা হাঁসের ঘরটা আমি তৈরি করছি যেন রোদ বৃষ্টি
তারপরে আপনার গরম কাল বা শীতকাল কোনোটাই কিন্তু কোনো প্রবলেম নেই। এই জন্য আপনারা হাঁসের ঘর তৈরি করার সময় একটা আদর্শ কায়দায় হাঁসের ঘর তৈরি করবেন। আবার দেখেন আমার যে সাইডে যে ফ্লোরটা কিন্তু আপনার কাঁচা করা, এবং তার যে সাইডের যে দেওয়ালটা কিন্তু আমি নিচে একটু পাকা করে রাখছি। কারণ যদি শিয়ালটা বা কিছু কিছু প্রাণী আছে যারা ওই মাটি ভেদ করে, অর্থাৎ দেওয়াল ভেদ করে ভিতরে ঢুকতে পারে, বিশেষ করে শিয়ালে ঢোকে। আমি কিন্তু সেই জায়গায় একটু ফুটা 3 বা 4 ইট দিয়ে কিন্তু ওর ডোয়াটা পাকা করে দিয়েছি। তাহলে আমার কিন্তু শিয়াল বন বিলাল তল দিয়েও ঢোকার কোনো সুযোগ নেই। তার মানে এমন কায়দায় আপনি হাঁসের ঘর তৈরি করবেন যেন আপনার রাত দিন কোনো সময় বাইরের থেকে কোনো প্রাণী ভিতরে ঢুকতে না পারে, এবং ঘরটা গরমকালে ঠান্ডা থাকবে, শীতকালে আপনার গরম থাকবে। গরমকালে ঠান্ডা রাখার জন্য পুরো ঘরটা চারিপাশে যে নেট আছে, নেটটা আপনি তুলে দেবেন, তাহলে কিন্তু এই ভিতর দিয়ে সবসময় বাতাস প্রবাহিত হয়ে থাকবে। তাহলে কিন্তু আপনার কোনো ওই গরম টরম বা দুর্গন্ধ হওয়ার সুযোগ নেই। এবার রাতের বেলা যদি আমি পর্দা নামাই দিই, তাহলে কিন্তু ঘরটা আবার গরম থাকে। আর যেহেতু এখানেও পর্যাপ্ত পরিমাণে গরম আসে নাই, হালকা ভোরের দিকে একটু একটু শীত পড়ে, যেহেতু ফাঁকা জায়গা, সেই জন্য আমি কিন্তু পর্দা 3 পাশে নামাই দিই, এক পাশে পর্দা ফাঁকা রাখি, দক্ষিণ দিকের পর্দা। অর্থাৎ যেহেতু দক্ষিণ দিক থেকে এখন বাতাস আসে, সেই জন্য আমি দক্ষিণ দিকে পর্দাটা আমি উঠাই রাখি, তাতে ভিতরে বাতাস আসতে পারে হালকা। তা আমি আশা করছি যে আজকে রাতের থেকে হয়তো বা আরও 2-3 জায়গার পর্দা উঠাই দিবানে, আর এক পাশে পর্দা, যেহেতু গরম পড়া শুরু হয়েছে। আর ঘরটা আপনি 2 প্রকার করতে পারেন, একটা হচ্ছে টেম্পোরারি, একটা হচ্ছে পার্মানেন্ট। আমার যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 2টা ঘর অ্যাডজাস্ট করা। ওই পাশে যে ঘরটা, ওইটা কিন্তু আমার পার্মানেন্ট করা, এটা কিন্তু টেম্পোরারি করা। এই ঘরটা করতে কিন্তু আমার বেশি টাকা খরচ হয়নি। এইটা করতে কিন্তু মাত্র আমার 5,000 টাকা খরচ হয়েছে। এই যে এইটা দেখতে, এইটা। আর ওইটা করতে প্রায় 50,000 টাকা খরচ হয়েছে, কারণ ওইটা হচ্ছে যে পার্মানেন্ট করা, ওইটাই বাঁশ কাঠ কুটি মিস্ত্রি এবং ওটার ভালো করে সব কিছু করে দিয়ে। আর এটা টেম্পোরারি করছি, 1-2 বছরের জন্য করছি। এটা হাঁস রাখলে রাখতে পারবো না, নাহলে অন্য কাজে ব্যবহার করতে পারবো না। যার কারণে এটা কিন্তু আমি পাটকাঠি দিয়ে ওই নিজের ধারে বাঁশ ছিল আর কিছু টিন কিনে এগুলো করে ফেলছি। আমার হাতে 5 টাকা খরচ হয়েছে। তারপরেও কিন্তু ঘরটা আদর্শ কায়দায় করতে হবে। আপনি পার্মানেন্ট করা টেম্পোরারি করেন, ঘরটা কিন্তু আপনি আদর্শ মতো করতে হবে। অর্থাৎ ঘরের ভিতরে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস এগুলো ঢোকার ব্যবস্থা করে রাখতে হবে, নাহলে কিন্তু আপনার বিপদ। তাই আপনার যখনই আপনি ঘর তৈরি করবেন, একটা এমন কায়দা তৈরি করবেন যেন হাঁসের ঘরটা একটা আদর্শ মতো হয়। তাহলে উদ্যোক্তা ভাই বোনেরা যারা আপনারা ঘর করবেন, ঘরটা যেন আদর্শ কায়দার হয় সেই ব্যবস্থা করে রাখবেন। তা নাহলে কিন্তু বিপদের শ্বাস নেই। কারণ গরমের সময়, শীতের সময় এগুলো মাথায় রেখেই আপনাদের ঘরটা তৈরি করবেন। এই যে দেখেন দরজাটা, এই যে দরজা, এই যে আমার বাইরের পাশটা দেখছেন, আমার যে আমার বাইরের পাশ, এটা ফ্রন্ট সাইড কীভাবে রাখা আমার ঘরটা, এটা মূলত আমার হাঁসের ঘর। তাহলে আপনি ঘর, শীত, বর্ষা, গরম এগুলো মাথায় রেখে আপনাকে আপনার আদর্শ হাঁসের ঘরটা তৈরি করতে হবে, যেন আপনার বৃষ্টি বাদলা বা শীতের সময় যেন কোনো রকম প্রবলেম না হয়।